মেহের, আপনি কিন্তু বাসায় গিয়ে কোনো গ্যাঞ্জাম করবেন না। ওই আপনার ভাই নাকি কি তার সাথে কোনো ধরনের কথা নেই, বলবেন না। আমার মন কেমন কেমন যেন করছে, যদি আপনার ক্ষতি করে। পাগলি মেয়ে, ও আমার কিচ্ছু করতে পারবে না, তুমি একদম চিন্তা করো না। আর শোনো, বাসায় গিয়ে কিন্তু আরেকবার খেয়ে নিবে। অনেক খেয়েছি, আর খাবো না। আপনি কিন্তু ওষুধ লাগাবেন। ইস, কিভাবে মেরেছে আপনাকে। মেরু মেহরাবের গালে আবার হাত রাখল। মেহরাব মেরুর হাত টেনে উল্টো পিঠে চুমু খেয়ে বলল, প্রবলেম নেই, তোমার মতো একজন থাকলে এই ব্যথা তো ব্যথাই নয়, সব কিছুই যেন মিষ্টি লাগে। এখনো মজা নিচ্ছেন? আমি কিন্তু সিরিয়াস। ও লে আমার সোনা রে, ঠিক আছে, আর ঠোঁট উল্টাতে হবে না। এবার যাও, বাসায় যাও, মামুনি হয়তো চিন্তা করবে। কবে আপনার ঘরে তুলে নেবেন আমায়? মেরুর চোখে যেন কিছু খুব করে পাওয়ার আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে, যেটা মেহরাব খুব ভালো করে বুঝতে পারছে। মেহরাব মুচকি হেসে মেরুর কপালে আলতো করে অধর ছুঁয়ে বলল, আর বেশি দেরি নয়, খুব অল্পতেই নিয়ে চলে আসবো, তুমি টেনশন করো না। আমি বাবা মাকে এই 2-1 দিনের মধ্যেই বলবো তোমার কথা। অফিসের আর একটু কাজ আছে, ওটা কমপ্লিট করে নেই। ভালোবাসি মেহের আপনাকে। আমি তো বাসি না। মেরু চোখ ছোট ছোট করে চেয়ে মেহরাবের বুকে কিল বসালো। মেহরাব অট্ট হাসি দিয়ে মেরুর চুল আলতো করে ছুঁয়ে ভালো থেকো বলে বাইকে উঠে চলে গেল। আর পিছন থেকে মেরু এক দৃষ্টিতে মেহরাবের যাওয়ার পানে চেয়ে দেখতে লাগলো। মেহরাব বাসায় আসতেই তাহমিনার অস্থিরতা শুরু হয়ে যায়, কারণ সে বুঝতে পারছে না বাড়ির দুটো ছেলে কি করে আঘাত পেল, কারা এভাবে মেরেছে। আবার মাঝে মাঝে এটাও ভেবে বসে এরা দুই ভাই দুজনের সাথে কোনো গন্ডগোল করে বসেনি তো। তাহমিনার অস্থিরতা দেখে ইকবাল জিজ্ঞাসা করলো, কি হলো? তোমাকে দেখছি সে কখন থেকে ছটফট করে যাচ্ছ, কি হয়েছে আমাকে বলো। ওগো, আমার না সে কখন থেকে মাথায় কিছু ঘুরপাক খাচ্ছে। আমি না কিছুতেই হিসাব করতে পারছি না। কি নিয়ে এত ভাবছো তা তো বলো। তোমাকে দেখে মনে হচ্ছে অনেক চিন্তা করছো। এমন তো কিছুর আভাস পাইনি বা হয়নি যে চিন্তা করবে। হয়নি কে বলেছে? তুমি জানো, আজ বিকেলের দিকে হিমের বাবা নাকি আঘাত পেয়ে বাড়িতে এসেছে। রুবি ঢুকেই নাকি লন্ডভন্ড করেছে। সাহেলার সাথেও কথা বলেনি, আমিও গিয়েছি, আমার সাথেও কোনো কথা বলেনি। আর ঘন্টাখানেক বাদে তোমার ছেলে এসেছে, তার ওই একই অবস্থা, মাথায় ওয়ান টাইম লাগানো, ঠোঁটের পাশে কাটা। আমি জিজ্ঞাসা করাতে বলল তেমন কিছু নয়, পরে গিয়ে ব্যথা পেয়েছে। হতে পারে, হিমেল বাবাকে তো জানো, ও হয়তো কারোর সাথে ঝামেলা করে এসেছে। কিন্তু আমি আমার ছেলেকে চিনি, আমার ছেলে এসব কখনো করবে না। আমি ভাবছি মেহের আর হিমেল বাবার মধ্যে কিছু। কি যাতা বলছো মিনা? ওরা ভাই, একটু একটু মনোমালিন্য থাকলেও এমন কিছু করবে তা আমি বিশ্বাস করি না মিনা। তোমার কথা ভুল হচ্ছে, এসব ভেবো না। ওরা আপন না হলেও ভাই, তাও একই বংশের রক্ত শরীরে। নিজেদের মধ্যে ঝামেলা করতে গেলেও ওরা বুঝবে। তুমি ঠিকই বলেছ, আমি হয়তো বেশি ভাবছি। নাও ঘুমিয়ে পড়ো, এত টেনশন করছো কেন? ছেলেরা বড় হয়েছে, ওরা নিজেদেরকে নিয়ে যথেষ্ট বুঝদার। নাও, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চোখ বন্ধ করে ঘুমানোর ট্রাই করো। তাহমিনাও ভদ্রভাবে স্বামীর কথা মতো শুয়ে পড়ল। ইকবাল মাথায় বিল্লি আঁচ করতেই তাহমিনা চোখ বন্ধ করল। ইকবাল নিজেও চশমাটা খুলে শুয়ে পড়ল। পরদিন সকালে হিমেল রাত্রিকে ডেকেই চলেছে। রাত্রি হিমেলের ডাক শুনেও না শোনার মতো ভান করে ঘুমিয়ে আছে। হিমেল রাত্রির সাড়া না পেয়ে রেগে গিয়ে রাত্রির রুমের সামনে এসে দরজায় কড়া নাড়ল। রাত্রি দরজা খুল, আমার কিন্তু রাগ উঠে গেলে তোর খবর আছে, আর একবার ডাকবো। রাত্রি ডাকার সাথে সাথে রাত্রি লাফ দিয়ে উঠে বসল। দ্রুত করে দরজা খুলে ভিতরে চলে গেল। এতক্ষণ লাগে দরজা খুলতে? কতক্ষণ ধরে তোকে ডেকে চলেছি, কানে শুনিসনি? আসলে ভাইয়া, তুই যে ডেকেছিস আমি শুনতে পাইনি, ঘুমিয়ে পড়েছিলাম তো। মুখে হাত দিয়ে হাই তুলে রাত্রি কথাটা বলল। তোর সাথে আমার জরুরি কথা আছে। এত সকাল সকাল আমার সাথে তোর কি জরুরি কথা? আচ্ছা, বলে ফেল। তুই তো মেহরাবকে ভালোবাসিস। রাত্রি একবার ঘুরে তাকালো হিমেলের দিকে। হিমেল আবার বলল, তোকে দেখে তো মনে হচ্ছে না। মেহরাব যদি অন্য কারোর সাথে অ্যাফেয়ারে জড়ায় তখন তুই কি করবি? কতটা বছর ধরে ঝুলে আছিস, এখনো নিজের কবজায় নিতে পারলি না? কেমন মেয়ে হয়েছিস? হিমেলের বোন হয়ে এত মূর্খ হলে কি করে? তুমি কি বোঝাতে চাচ্ছ সরাসরি বলো। আমি যথেষ্ট চেষ্টা করছি, কিন্তু মাঝখানে ওই অসভ্য মেয়েটির জন্য সব শেষ হয়ে যাচ্ছে। আমি ছাড়বো না ওকে ভাইয়া। আমার থেকে আমার বেবিকে কেড়ে নিতে আসা, আমি বুঝিয়ে দেব এই রাত্রি কত ভয়ঙ্কর হতে পারে। কে সেই মেয়েটা?
নাম কি? কোথায় থাকে? মেহরাব কি মেয়েটিকে ভালোবাসে? আমার ভার্সিটিতেই শুনেছি ওই এলাকার চেয়ারম্যানের মেয়ে, নাম মেরু ইবনে মুনতাহা। রাত্রির মুখে মেরুর নাম শুনে অবাক হলো হিমেল। পরক্ষণে মুখে ডেভিল হাসি রেখে ভাবতে লাগলো। বা, খাঁচার পাখি খাঁচার থেকে আসছে। আমার শত্রুর সাথেই তার সম্পর্ক আগে জানতাম না, তবে এখন যেহেতু জেনেছি তাহলে তোদের দুজনকে ছাড়ছি না। যেভাবে হোক তোর থেকে ওকে কেড়ে নিয়েছি, ঠিক সেভাবেই মেরুকে কেড়ে নেব। সেই দিন পারিনি আদি শান্তর জন্য। এবার দেখ এই হিমেল তোদের সাথে কি করে। কিরে ভাইয়া, কোথায় হারালি? তুই জেনে কি করবি? চুপ করে আসছিস যে? এসব বলতেই ডেকেছিস নাকি আরো কিছু বলবি? হিমেল ভাবনা ছেড়ে রাত্রির দিকে চেয়ে কপালে চুমু খেলো। এমন খুশি সংবাদ তার খুব প্রয়োজন ছিল। হয়তো সে না জানতে এসেছে, করতে এসেছে। তার থেকেও বেশি কিছু সে পেয়ে গিয়েছে। রাত্রি শুধু ড্যাব ড্যাব করে চেয়ে আছে। থ্যাংক ইউ বনু, এবার তুই নিশ্চিন্তে ঘুমা। আর হ্যাঁ, মেহরাবকে পেতে চাইলে ভাইয়ের কথা মতো চলিস, দেখবি মেহরাব তোর হয়ে গিয়েছে। কি করতে চাচ্ছ তুমি? আমাকেও বলো। সময় মতো বুঝে যাবি। এখন যা। হিমেল চলে গেল। রাত্রি বোকার মতো 1 মিনিট দাঁড়িয়ে থেকে আবার গিয়ে বিছানায় ঘুমোলো। দুপুর 12টার আগ অব্দি ঘুম ভাঙবে না। মেরুমা, কি করছিস? মাম্মা এসো, এখানে বসো। তোমার পাপা বলেছে আজ নাকি সে সিরাজগঞ্জ যাবে। কি একটা জমির ব্যাপারে সেখানে কথা বলতে হবে। হয়তো 5 দিন পর আসবে। তোমার ওই রাহেলা চাচি আছে না, তার বাসাতে উঠবে। পাপা সিরাজগঞ্জ যাবে, আমিও পাপার সাথে যাব। মাম্মা, কতদিন হলো কোথাও ঘুরে আসি না। প্লিজ চলো না, আমরাও যাই। তোমার বাবার তো সময় নেই আমাদের নিয়ে ঘুরতে যাবার। ওখানে গিয়ে একা একা আমি কি ঘুরবো ফিরবো বলো তো? তার থেকে বরং আমরা কাল বৃদ্ধাশ্রমে গিয়ে বাচ্চাদের সাথে মজা করব, কি বলো? উফ মাম্মা, তুমি তো দারুণ একটা কথা বললে। তুমি আমি কাল সারা রাত দিন ঘুরবো ফিরবো, খাবো, গল্প করব, খুব এনজয় করব। ইয়ে! হয়েছে, আর লাফাতে হবে না। এত বড় হয়েছে এখনো বাচ্চাদের স্বভাব গেল না তোমার। মেরু তাহরিনাকে জাপটে ধরে বলল। মাম্মা, আজ কেন যেন আপুনির কথা খুব মনে পড়ছে। আচ্ছা মাম্মা, আপনি যাকে ভালোবাসতো তুমি কি তাকে কখনো দেখেছো? তাহরিনা একটা দীর্ঘ শ্বাস ফেলে। মুস্কান কখনো আমাদের ছেলেটির সাথে কথা কিংবা দেখা করিয়ে দেয়নি। মুস্কান সবসময় তোমার পাপার সাথে আমার সাথে ওই ছেলেটির ব্যাপারে অনেক কথা বলতো। সারাদিন কি করতো, তার ভার্সিটির সবকিছু এসে গল্প ঝুড়ি নিয়ে বসতো। তুমি জানো তোমার আপনির সাথে সেই ছেলেটির প্রথম দেখা কি করে হয়েছিল? তবে শোনো, মুস্কান সবসময় নর্মাল ফ্রেমে চলাফেরা করতে ভালোবাসতো। ও কখনো সেজে দেখেনি নিজেকে কেমন লাগে। আমরা অনেকবার বলতাম, কিন্তু তোমার আপু মডার্ন যুগের সাথে মানিয়ে চলতে পারতো না। মাথায় তেল দিয়ে 2 বিনুনি করে চোখে চশমা পরে থাকতো। আর সবসময় 3 পিস এসব ওয়েস্টার্ন ড্রেস কখনো লাইক করতো না। ও ছিল ভিন্ন রকমের। প্রথম যেদিন ভার্সিটিতে গেল সেদিন নাকি ওকে সবাই দেখে ঠাট্টা করেছিল। ওকে নিয়ে অনেকে অনেক কথা বলেছিল, কিন্তু আমার লক্ষ্মী মেয়েটা একটাও প্রতিবাদ করেনি। তারপর নিজের ক্লাসরুমে খুঁজতে গিয়ে কয়েকটা মেয়ে এসে নাকি মুস্কানকে ধাক্কা মেরে ফেলে দেয়। মেয়েগুলো ফেলে দেওয়ায় ওকে নিয়ে মজা নিচ্ছিল। ঠিক তখনই তোমার আপুর সেই প্রেমিক এসে হাজির হয়। তারপর সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তোমার আপু ছেলেটিকে দেখে নাকি মুগ্ধ হয়ে গিয়েছিল। তোমার আপুর রঙহীন জীবনেও সেদিন রং দেখা মেলে। তারপর থেকে তোমার আপু তাকে ভালোবাসতো। ওয়াও, খুব ইন্টারেস্টিং। ইস মাম্মা, আমার খুব ইচ্ছে করছে আপুর সেই প্রেমিক পুরুষটিকে দেখতে। আচ্ছা মাম্মা, আপু মারা যাবার পর কি কখনো সেই প্রেমিক পুরুষ আপুর খোঁজ নিয়েছিল? তোমার আপুর ভালোবাসাটা ছিল একতরফা। সেই ছেলেটি কখনো তোমার আপুকে ভালোবাসেনি, বন্ধুত্বের হাত বাড়িয়েছিল। আমার মনে হয় না সেই ছেলেটি জানতে পেরেছে। যদি জানতো মুস্কান আর বেঁচে নেই তাহলে ঠিক খোঁজ নিত, আমাদের সাথে দেখা করত। মেরু কাঁদছে, তাহরিনাও কাঁদছে। তাহরিনা মেরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মামা, আমি জানি ভালোবাসার কষ্ট কতটা গভীর। মামা, আমি ভালোবাসার মানুষটিকে পেয়েও হারানোর ভয় হয়। তাকে নিয়ে কষ্ট হয় যখন সে একটু অবহেলা করে। কিন্তু আমার আপনি সে তো তার ভালোবাসাকে পায়নি, একতরফা ভালোবেসে গিয়েছে। আবার ওই পশুদের হাতে আমার আপুর সব কিছু শেষ হয়ে গিয়েছে। আমি জানি না আপুর সাথে কি হয়েছে, কিন্তু ডায়েরিতে যতটুকু আপু লিখেছে ততটুকু জানি এবং ওই অপরাধীটাকে চিনি। আপু আমাকে
ক্লু দিয়েছে, ওই পশুর ছবিটা আমি ডায়েরিতে পেয়েছি। বাস্তবেও তাকে ধরে ফেলেছি, শাস্তি তো দিবই, তবে এমনভাবে দিব যাতে ও বেঁচে থাকতে অবধি ভয় পাবে, সব সময় মৃত্যুর জন্য ছটফট করবে। ওই জঘন্য অপরাধী কি পেয়েছো? কোথায় থাকে? নাম কি? আমাকে বলো, আমি তোমার বাবাকে বলে ওর বংশ নির্বংশ করে দিব। তা দরকার নেই, আমি নিজের হাতে সব করব। তুমি আর পাপ্পা কেবল আমার বিয়ে নিয়ে ভাবো। ওরে দুষ্ট, নিজের বিয়ের কথা নিজেই মুখে বলতে লজ্জা করে না? না তো, একদমই না। আরো কেমন ভালো লাগা ফিলিংস আসে মাম্মা। ফাজিল মেয়ে একটা। মেরু হাহা করে হেসে উঠলে তাহরিনাও মেয়ের সাথে হেসে দেয়। মৌমু লেজ ঝোলাতে ঝোলাতে মেরুর কোলে উঠে সেও মাথা নাড়তে থাকে। মাঝ রাস্তার ট্রাফিক সিগন্যালে গাড়ি নিয়ে বসে আছে মেহরাব। প্রায় 10 মিনিট হতে লাগলো, এখনও সিগন্যাল শেষ হচ্ছে না। ট্রাফিকের সেই লাল বাতিটা এখনও জল করছে। কাঠফাটা রোদে মানুষের শরীর থেকে যেন চুপসে ঘাম পড়ছে। মেহরাবের গাড়িতে এসি চলছে, তবুও মনে হচ্ছে বিন্দু বিন্দু জলকণা কপালে জমে আছে। মেহরাব দুটো ঠোঁট এক রেখে অস্ফুট শব্দ করে নীলাভ চোখ দুটি সূর্যকে দেখার জন্য উঁকি মারে, কিন্তু সূর্যের কিরণ প্রখর হবার ফলে চোখসহ কপাল কুঁচকে আসে। তখনই পাশ থেকে ফোনের রিংটোনের শব্দ শুনতে পেল। বিরক্ত এক চাহনি দিয়ে ফোন বউয়ের গন্ধটা নাকে পড়লে হয়তো তাকে নিয়েও অফিসে চলে যেতে পারি। বউকে যদি ভুলে যাই তবে তোমার মেহের কি করে? তার মেরুনের সাথে রোমান্টিক সময় কাটাবে। আমার তো বিয়ের পর বেশি বেশি রোমান্স করতে ইচ্ছে করবে। তোমাকে দিনে কত... আপনি সত্যিই লুচু নাম্বার 1। স্যার হয়ে ছাত্রীকে এসব বলছেন, লজ্জা করে না? বেশর্মা স্যার। যদি ছাত্রীর লজ্জা না ভাঙি তবে বিয়ের পর কি করে সংসার করব? ছাত্রী ভুল করে স্যারের প্রেমে পড়েছে, তার মাসুল তো স্যারের সাথে রোমান্স করে দিতে হবে। চুপ করুন মেহের, আমার কেমন কেমন করে। মেহেরাব দুষ্টু হেসে মেরুকে ব্যাং করে বলল, কেমন কেমন করে? মজা নিচ্ছেন? না তো, আমি তোমার সাথে মজা নিব? ইম্পসিবল। থাক, রাখলাম ফোন। রাতে আসিয়েন আপনার মেরুনের কাছে। সে কি বলতে হয়? ওকে, রাখছি। কাব্যিকের দাদু। হোয়াট? নাথিং দাদু স্যার। বলি মেরু হাসতে হাসতে ফোন রেখে দিল। মেরু জানে মেহরাব এখন বোকা বনে আছে। ইস, এখন রিয়াকশনটা দেখতে পারলে সেই হতো। মেরু তো হেসে লুটিপুটি খাচ্ছে। অন্যদিকে মেহরাব সত্যি বোকা বনে ফোনের দিকে চেয়ে রইল আর ভাবছে লাস্টে কিনা মেরু তাকে দাদু স্যার বলে ডাকবে। আমাকে কি দাদুর মতো লাগে? হোয়াট ননসেন্স। মেরু সবই বিছানায় এসে মোমুকে নিয়ে বসলো। তার মধ্যেই বারান্দায় কিছু একটা পড়ে যাওয়ার শব্দ কানে ভেসে আসার সাথে সাথেই মেরু চমকে উঠে বসা থেকে দাঁড়িয়ে পড়ল। ঘড়ির দিকে চেয়ে দেখে এখন রাত 11:15। এই সময় মেরু সহজে আসে না, তাহলে কি হতে পারে? মেরু আর কিছু না ভেবে হাতে একটা ফুলদানি নিয়ে বারান্দার দিকে এগিয়ে চলল। মোমো এখনো বিছানায় লেজ ছোলাতে ছোলাতে মেরুর দিকে চেয়ে আছে। মেরুর বুক ধরফর করছে, যদি চোর ডাকাত হয়ে থাকে। ভয়ে যেন শরীর থরথর করে কাঁপছে, তবুও সাহস নিয়ে এগিয়ে যাচ্ছে, কারণ সে মেরুকে ভয়কে জয় করতেই হবে। তার বারান্দাটা এমনভাবে করা যে কেউ সহজে দ্বিধা ছাড়া চলে আসতে পারবে। রেলিং প্লাস পাইপ দুটোই তার রুমের জন্য সহজ। বা তার পাপা চোর ডাকাতের জন্য কত সুবিধা করে রেখেছে। না না, তা নয়। কি ভাবছি আমি? ভাবতে তো হবে এভাবে। সুযোগ তো একটা করে দিয়েছে, যে কেউ এসে তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যেতে পারে, নয়তো কেউ এভাবে চোর ডাকাত কিডন্যাপারদের সুযোগ করে দেয়। মেরু বারান্দার দরজাটা খুলেই ধীরিম করে ফুলদানিটা দিয়ে বাড়ি মেরে দিল। এদিকে যার কপালে বাড়ি মেরেছে সে আউজ করে ছোট্ট একটি আর্তনাদ করে উঠল। মেরুর চোখ এখনো বন্ধ, হাত কেঁপেই যাচ্ছে, যেভাবে শীতকালীন ঠান্ডার মতো থরথর করে কাঁপে। হঠাৎ চেনা পরিচিত কণ্ঠ পেয়ে মেরু এবার পিটপিট করে চেয়ে সামনে মেহরাবকে দেখতেই হাত থেকে ঠাস করে ফুলদানি ফেলে দিল। মেহরাব ব্যথাস্থানে হাত দিয়ে ডলতে ডলতে বলল, তুমি কি পাগল হয়ে গেলে? এভাবে কেউ কাউকে বাড়ি মারে? ইস, ব্যথা। তুমি জানতে না আমি আসবো? কি ভেবে মেরেছ আমায়? মেরু অসহায় চোখে মেহরাবের দিকে চেয়ে আছে। সে কি ভুল করে বসল? ভেবেছিল হয়তো অন্য কেউ হিমেলও তার পিছনে লাগতে পারে। এখন যে তার ধারণা ভুল, এত তাড়াতাড়ি বাঁদর মশাই এখানে আসবে কে জানতো? থোড়ি না জানতুম, আমার কি দোষ? দোষ তো এরই।
মেরু মনে মনে মেহরাবকে অনেক ঝেড়ে এবার দ্রুত পদে সামনে এগিয়ে দাঁড়ালো। মেহের, আপনি বেশি ব্যথা পেয়েছেন? ইস, দেখি দেখি। হাত সরিয়ে মেরু হাত দিয়ে একটু চাপ দিয়ে দেখে নিতেই মেহরাব আবার আউ করে উঠল। মেরু ভয়ে হাত সরিয়ে নিল। কতটা ফুলে গিয়েছে, ভিতরে আসুন, আমি আপনাকে মলম লাগিয়ে দিচ্ছি। আসুন। হাত টেনে ধরে বেডে বসিয়ে দিল। তুমি ইচ্ছে করে আমায় মেরেছো তাই না? স্যার হয়ে তোমার উপর মার অ্যাপ্লাই করাতে এখন তার সুযোগ নিচ্ছ। আমি জানতাম তুমি বিয়ের পর এভাবেই সুযোগ খুঁজবে, কিন্তু তার আগেই প্র্যাকটিস করছো। মেরু বোকা বনে মেহরাবের দিকে চেয়ে থেকে কপাল কুঁচকে নিল। তার ধারণা ছিল না মেহরাব তাকে এসব কথা বলবে। কি ভার্সিটির প্রতিশোধ এখন নিতে যাব? নিলে তো আগেই নিতাম। মেহের, আপনি যা ভাবছেন ভুল ভাবছেন। আমি তেমন কিছু মনে রেখে করিনি। আসলে আমি ভেবেছি চোর ডাকাতে এসেছে। আপনি তো এই টাইমে কখনো আসেন না, গভীর রাত ছাড়া, তাই আর কি। আচ্ছা, আপনি শব্দ কেন করলেন? আর এখনই বা কেন এলেন? পাইপ বেয়ে ওঠার সময় নিচে একটি দারোয়ানকে দেখলাম, তাই তাড়াহুড়ো করতে গিয়ে ফুলের টবের উপর পড়ে গিয়েছি। টব ঠিক করে উঠে ঘুরে দাঁড়াতেই বাড়ি দিয়ে বসলে। হা রে, সরি দাদু মশাই, সরি স্যার মশাই, আর বুঝতে পারিনি। ইস, একদম গোল আলুর মতো ফুলে উঠেছে। অ্যান্টিসেপটিক নিয়ে আসছি, আপনি বসুন। মেরু মেহরাবকে রেখে ড্রয়ারের কাছে যাবে, তখনই তাহরিনা দরজায় কড়া নাড়ল। মেরু মামুনি, তুমি ঠিক আছো? এত রাতে তোমার রুমে কিসের শব্দ হলো? মেরু, দরজা খোলো মামুনি। মেহের, এখন কি হবে? মাম্মা চলে আসছে, হয়তো তার ফুলদানি পরার শব্দ শুনতে পেয়েছে। এখন কি করি? মেরু অস্থির হয়ে পড়ল, কি বলবে। ওদিকে তাহরিনা দরজায় কড়া নাড়তেই লাগলো। মেহরাব চুপচাপ বসে মেরুর বিস্ময়কর চেহারা দেখতে ব্যস্ত হয়ে পড়ল আর মুচকি মুচকি হাসছে। মেরু খেয়াল করে ফিসফিস করে বলল, এইভাবে বাদরের মতো হাসছেন কেন? এই রাতে একই রুমে আপনাকে আমাকে বিয়ের আগে দেখলে কি হবে ভেবে দেখেছেন? আমি বিপদে পড়েছি, কই একটা বুদ্ধি দিবেন তা না করে বসে বসে বাদরের মতো দাঁত কেলাচ্ছেন। মেহরাব কথা বলতে নিল। মেরু মুখ চেপে ধরল। উস, আস্তে, স্যার হয়ে এতটুকুও কমন সেন্স নেই, মাথা মোটা লোক। চুপ করো। আমি দাঁত কেলালাম কখন? একদম ঠিক হয়েছে, শাশুড়ি আম্মু এসে ভালোই করলো। তখন যে ব্যথা দিয়েছ তার একটু উসুল। বাকিটা শাশুড়ি আম্মু যাক, পরে দেখো তোমার কি অবস্থা হয়। এমনিতেও ছোট যান নিয়ে রিক্সে আছি, তার উপর আপনিও আমাকে ভয় দেখাচ্ছেন। এই মেরু ভয় পায় না। মেরু মামুনি, কার সাথে কথা বলছো? দরজাটা খুলো, তোমার কিছু হয়নি তো? মেরু মেহরাবের দিকে একবার চেয়ে দরজার দিকে তাকিয়ে বলল, মাম্মা, আমি ঠিক আছি। ওই একটু জঙ্গলি বিড়াল এসেছিল আমার রুমে। মোমু আর জঙ্গলিটা ঝগড়া করতে গিয়ে টপ করে শব্দ হয়। তুমি চিন্তা করো না, যাও গিয়ে শুয়ে পড়ো। আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। ঠিক আছে, কোনো সমস্যা হলে মাম্মাকে ডেকো। আচ্ছা মাম্মা। তাহরিনা চলে গেল। মেরু বুকে হাত রেখে একটা ভারী নিঃশ্বাস ছেড়ে মেহরাবের দিকে তাকাতেই আটকে গেল। মেরু একটা শুকনো ঢোক গিলে নিল। ওইভাবে চেয়ে আছেন কেন? খেয়ে ফেলবেন নাকি? শাশুড়ি আম্মুকে কি বললে? আমি জঙ্গলি বিড়াল? আমি কখন আপনাকে বললাম? আমি তো... কথা শেষ করার আগেই মেহরাব মেরুকে টেনে একদম কাছে নিয়ে আসলো। মেরু পিটপিট করে নীলাভ স্বচ্ছ মায়াবী চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি ছাড়া এখানে তো কেউ নেই। আর তুই কি জানো জঙ্গলি বিড়াল কতটা ভয়ঙ্কর হয়? তার প্রতিটা থাবায় ক্ষত সৃষ্টি হয়। আমি যদি জঙ্গলি হই তবে জঙ্গলির ঝলকানি তো তোমায় অনুভব করতেই হবে। মেহের, আমাকে মলম লাগাতে দিন, ছাড়ুন আমায়। হুম, এত সহজে তো ছাড়বো না। তখন কি বলছিলে? আমি বাদর মশাই, আমি দাদু স্যার, আমি বাদর। আর এখন বললে আমি জঙ্গলি বিড়াল। এতে এত নাম দিলে, অথচ এর পুরস্কার তো তোমার প্রাপ্য। আমার তো উচিত তোমায় এর জন্য কিছু দেওয়া, তাই নয় কি? আমার লাগবে না, আপনার পুরস্কার আপনার কাছে রাখুন। এবার তো ছাড়ুন, মলম লাগাতে দিন। মেরু মেহরাবের থেকে ছোটার জন্য চেষ্টা করছে, কিন্তু মেহরাব দু হাত দিয়ে কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়েছে। পারবে না, শুধু শুধু এভাবে কেচোর মতো মোচড়ামুচড়ি করছো।
তার থেকে বরং তুমি আমার কোলে বসেই মলম লাগিয়ে দাও। এই যে নাও। আমার কেমন কেমন করছে। মেহেরাব এবার দুষ্টু হেসে মেরুকে লজ্জায় ফেলতে সেও বলল। তোমার কেমন কেমন করছে? মেরু এবার চুপ হয়ে গেল, কারণ মেহেরাব তার সামনে তারই চোখের দিকে চেয়ে আছে। এই চোখে এতক্ষণ তাকিয়ে থাকলেও এখন থাকা সম্ভব নয়, তাই চোখ নামিয়ে নিল। ইচ্ছে করছে মাটির ভিতরে ঢুকে যেতে। কোনো ইবলিশে যে বলেছিল তাকে আসতে, এখন জ্বালিয়ে মারবে। বললে না যে? চুপ করুন মেহের, আমাকে মলম লাগাতে দিন। ঠিক আছে, আমি চুপ থাকলাম। এই নাও, এবার লাগিয়ে দাও। মেরু মেহেরাবের কথা মতো কপালে মলম লাগিয়ে দিচ্ছে, আর অন্যদিকে মেহেরাব এক হাত দিয়ে কোমর বারবার স্লাইড করতে লাগলো। মেরুর যেন দম বন্ধ হয়ে যাবার মতো। একটু পরপর হাত দিয়ে সরিয়ে দিচ্ছে, তবুও একই কাজ করে যাচ্ছে। মেরু আর না পেরে মেহেরাবকে ধাক্কা দিয়ে খাটে ফেলে দিল। দূরে দাঁড়িয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। কি হলো? এভাবে ধাক্কা দিলে কেন? আমাকে কি মারার বুদ্ধি করলে নাকি আজকাল? একদম কাছে আসবেন না, আমি মারার চিন্তা করছি না, আপনি উল্টো আমায় মারতে এসেছেন। মেহেরাব দুই ভুরু কুচকে মেরুর কথাটা শুনে উঠে দাঁড়ালো। তারপর এক পা দুপা সামনে এগোতে লাগলো। মেরু যেভাবে ছিল ঠিক ওভাবেই দাঁড়িয়ে আছে। মেহেরাব কাছে এসে কিছু না বলেই মেরুকে হুট করে কোলে তুলে বিছানার দিকে এগোতে লাগলো। আচমকা এমন হওয়াতে মেরুর বুঝে আসলো না। যখন বুঝতে পারলো ও মেহেরাবের কোলে, তখন চোখ হাঁসের ডিমের মতো বড় বড় করে সাট করে খামচে ধরল। কি করছেন কি মেহের? এসব একদম ঠিক না, আমাদের কিন্তু বিয়ে হয়নি। তার আগেই না না, ছাড়ুন আমায়, আমি নিচে নামবো। মেরু ছোটাছুটি করছে নিচে নামার জন্য। এদিকে মেরুর কথা শুনে বোকার মতো মেরুর মুখের দিকে চেয়ে বিছানায় ফেলে দিল। আউচ! ও মা গো, আমার কোমর গেল গো। এই, আপনি তো দেখছি ডাকাতের চেয়েও বড় ডাকাত। এভাবে কেউ ফেলে দেয়? আমি বলেছিলাম আমায় কোলে নিতে, নিজ ইচ্ছায় তো কোলে নিলেন, নিয়েও এখন আমার কোমর ভাঙতে নেমে পড়েছেন। তোমার নন স্টপ বকবকারি চুপ রাখবে? এইসব উল্টাপাল্টা ভেবে বসে আছো। চিপ মাইন্ড কি করে আসলো তোমার? তাহলে কোলে করে এভাবে আনলেন কেন? আমি তো তোমাকে শাস্তি দিব বলে। মেরুর কথা শেষ করার আগেই মেহেরাব নিজের সাথে মিশিয়ে শুয়ে মেরুর গলায় মুখ গুজে দিল। মেরুর জান বের হবার মতো, হার্ট দ্রুত বিট করছে, শরীরের প্রতিটা লোম দাঁড়িয়ে আছে, নিঃশ্বাস বড় হয়ে আছড়ে পড়ছে। মেরু মেহেরাবের মাথা সরানোর জন্য চেষ্টা করেও পারল না। এদিকে গলায় আস্তে আস্তে চুমু খেতে খেতে তারই মধ্যে একটা ল্যাব বাইট দিয়ে বসলো। মেরু চিৎকার করে উঠবে তার আগেই মুখ চেপে ধরল মেহেরাব। শাশুড়ি আম্মুকে জানাতে যাচ্ছ তার মেয়েকে তার হবু জামাই আদর দিচ্ছে? আমার কোনো প্রবলেম নেই। তোমার যদি জানাতে ইচ্ছে হয় তাহলে আমি হাত সরিয়ে নিচ্ছি। তুমি এবার চিল্লাতে পারো। বলেই আবার গলায় মুখ গুজে নিল। মেরু বিছানার চাদর খামচে ধরে চুপটি করে রইল। বাইকটা একটু জোরেই পড়েছে, খাড় জ্বলে যাচ্ছে, চোখের কুর্নিশ দিয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। এই ব্যথার মাঝেও কেমন এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। অজান্তেই মুখে হাসি ফুটে উঠল। মেহেরাব মেরুর কানে কানে ফিসফিস করে বলল, সোহাগের সঙ্গে রাগ না মিশিলে ভালোবাসার স্বাদ থাকে না। তরকারিতে লঙ্কা মরিচের মতো, বুঝলে মেরি মেরুন সোনা? মেরু কিছু বলল না। মেহেরাব মেরুকে এবার বুকের মাঝে এনে জড়িয়ে ধরেছে। ঘুমিয়ে পড়ো, আজ আর শাস্তি দিব না। বিয়ের পর সব কিছুর হিসাব মিটাবো। এখন না হয় তোলা রইল। আপনাকে যত দেখি ততই মুগ্ধ হই মেহের, ভালোবাসি আপনাকে। আমি তো তোমায় বাসি না। ধ্যাৎ, আমি ঘুমাবো, বাই। ওকে ঘুমাও, এই বুকের স্থান তো তোমারই। নাও, লক্ষ্মী মেয়ের মতো চুপটি করে ঘুমিয়ে পড়ো। মেরু মেহেরাবকে দুহাতে জড়িয়ে শান্তির নিদ্রায় পাড়ি দিল। মেহরাব ঠোঁট বেঁকে হেসে মেরুর চুলের ভাঁজে চুমু খেয়ে সেও নিদ্রায় পাড়ি দিল। মানুষের জীবনে কখন কি ঘটে যায় তা বলা যায় না। যেভাবে সময় স্রোতের মতো বয়ে যায়, অথচ তা ধরে রাখা যায় না। কিন্তু প্রতিটা সময় নিজের সাথে ঘটে যাওয়া মুহূর্তগুলো কখনো কখনো মধুর হয়, আবার কখনো কখনো খুব কষ্টদায়ক হয়ে ওঠে। প্রকৃতির নিয়ম বড়ই অদ্ভুত। আল্লাহ নিজের ইচ্ছায় কাউকে কষ্ট দেন, আবার নিজের ইচ্ছায় কাউকে সুখ দেন।
হাসপাতালের করিডোরে সবাই ছটফট করছে পেশেন্টের জন্য। পেশেন্টকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসা করতে। গুরুতর না হলেও মোটামুটি আঘাত সে ভালো করেই পেয়েছে। হয়তো মাসখানেক বেড রেস্টে থাকতে হবে। ডাক্তার বাড়ির লোকদের খবর পাঠালেন। এর মধ্যে পুলিশও চলে এসেছে। কিভাবে কি হলো সবকিছু জানতে এটা কি আসলেই দুর্ঘটনা নাকি কারো চক্রান্ত? স্যার, আপনারা ভালো করে তদন্ত করে দেখবেন কে আমার ছেলের এত বড় ক্ষতি করতে চেয়েছে। আমার ছেলের পিছনে এত বড় শত্রু কে হতে পারে আমি জানতে চাই। স্যার, আপনি চিন্তা করবেন না, আমরা এর জন্য পুরো টিম লাগিয়ে দিয়েছি, তদন্ত করা হচ্ছে। আমার ভুক্তভোগী রোগীর সাথে কিছু কথা বলার আছে, আমরা কি তার সাথে দেখা করতে পারি? ইকবাল অফকোর্স আসুন। ইকবাল পুলিশ আকবরকে নিয়ে পেশেন্টের রুমে ঢুকলেন। পেশেন্টের হাতে পায়ে আর মাথাতে ব্যান্ডেজ করা। স্যার, নর্মালভাবে জিজ্ঞেস করবেন। ডক্টর বলেছে পেশেন্টকে রেস্ট নিতে। এখন কথা বললে মাথায় হয়তো কিছুটা আঘাত লাগতে পারে, একটু বুঝে শুনে বলবেন। আপনি মেহরাব চৌধুরী, আপনি গাড়ি করে সকাল 7টায় বের হয়ে ক্লায়েন্টের সাথে দেখা করতে যাচ্ছিলেন। আচ্ছা, আপনার কি তখন কোনো রকম মনে হয়েছিল যে আপনার আশেপাশে কেউ আপনাকে ফলো করছে বা আপনার গাড়িতে কোনো প্রবলেম হয়েছে? আসলে আমি ব্যস্ততার জন্য ওভাবে কিছু খেয়াল করিনি। আমার কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমার গাড়ির ব্রেক ফেল হয়ে গিয়েছে। আমি গাড়ি নিয়ন্ত্রণ করতে পারছিলাম না। হঠাৎ করে সামনে এক মাইক্রো দেখে সর্বচেষ্টা দিয়ে ব্রেক করতে গিয়ে একটি গাছের সাথে গিয়ে সংঘর্ষ হয়। তারপর আর মনে নেই অফিসার। আপনার কি মনে হয় আপনার এমন কোনো সত্য আছে যে আপনার ক্ষতি করতে চায়? মেহরাব কিছুক্ষণ চুপ করে থাকলো। মেহরাব জানে যদি ইচ্ছাকৃতভাবে গাড়ির ব্রেক ফেল করা হয় তাহলে সেটা হিমেল করেছে। তার সবচেয়ে বড় শত্রু তো নিজের ভাই হিমেলের থেকে আর কি লাগে। মেহরাবকে চুপ থাকতে দেখে আকবর চোখ কুঁচকে নিল। কিছুক্ষণ মেহরাবকে ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে চাইল, কিন্তু কিছুই বুঝে উঠতে পারল না। আপনি চুপ করে আছেন, তার মানে ধরে নেব আপনার বড় কোনো সত্য আছে যে আপনাকে মারতে চায়। মেহরাব ভাবনা থেকে ফিরে বলল, না স্যার, তেমন। মেহের, মেহের কোথায় আপনি? মেহের বলে হন্তদন্ত হয়ে ছুটে আসলো রুমের সামনে। মেরু মেহরাবকে দেখেই যেন থমকে গেল। কারো উচ্চকণ্ঠ শুনেই অফিসার আর মেহরাব সেদিকে তাকালো। মেরু কান্নারত অবস্থায় কাউকে পরোয়া না করে মেহরাবকে দেখে দৌড়ে এসে জাপটে পড়ল বুকের মাঝে। মেহরাব তার বাঁ হাতে একটু ব্যথা পেল, কিন্তু শব্দ করে উঠল না, কারণ তার ব্যথার মলম যেন এই মুহূর্তে তার কাছেই আছে। সব কষ্ট এক নিমেষেই শেষ হয়ে যাবে। মেহরাব মুচকি হাসল। ডান হাত দিয়ে চুলের ভাঁজে হাত চালাতে লাগলো। এদিকে অফিসার ভেবে পাচ্ছে না এই মেয়েটাকে। এভাবে সবার সামনে এতটুকু না ভেবে যেন অফিসার নিজেই লজ্জিত হলো। এবার সে একটু কেশে বলল, তো আমি এখন উঠি, আমরা আপনাদের কাছে সকল আপডেট দিয়ে জানাবো। অফিসার আর একবারও মেহরাবের দিকে না তাকিয়ে হনহন করে পদত্যাগ করলো। কি করে হলো আপনার সাথে এসব? কে করেছে এমনটা? আপনার যদি কিছু হয়ে যেত আমি কি করে বাঁচতাম? আমি তো আপনাকে ছাড়া থাকতে পারবো না। আপনি নিজের খেয়াল কেন নিলেন না মেহের? আপনার কিছু হয়ে গেলে আমি যে মরে যাব, একদম মরে যাব। মেরু অনবরত কান্না করে যাচ্ছে, যার ফলে মেহরাবের বুকের শার্ট ভিজে উঠছে। মেহরাব আলতো করে মেরুর মাথাটা উঁচু করে ধরল। কেন এত ভাবছো? আমি ঠিক আছি তো। তোমাকে ছাড়া এই মেহের কোথাও যাবে না, প্রশ্নই ওঠে না। সামান্য চোট পেয়েছি, ঠিক হয়ে যাবে। এটা সামান্য নয় মেহের, আপনার খুব লেগেছে তাই না? ইস, কিভাবে অ্যাক্সিডেন্ট হলো? আপনি দেখে গাড়ি চালাতে পারলেন না? আমি নিজেও জানি না মেরুন। সকালে ক্লায়েন্টের সাথে দেখা করতে বের হয়েছিলাম, তখন আমার গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। আমি বলতে পারছি না শিওর এটা কি করে হলো। আমার মন বলছে এসবের পেছনে আপনার ভাইয়ের হাত রয়েছে। নিশ্চয়ই উনি আপনাকে মারতে চেয়েছে। হয়তো। এখন বলো তো, এইভাবে কেঁদে নাকের জল চোখের জল সব এক করে ফেলেছো কেন? চিৎকাদনি হলে কবে থেকে? তুই জানো না তোমার অশ্রুসিক্ত ভেজা নয়ন আমাকে বড্ড জ্বালাতন করে? আমি তোমার চোখের জল সহ্য করতে পারি না। একদম কাঁদবে না, চুপ, নয়তো আমি এখন চর মেরে কান্না থামাবো। আপনি আমাকে বকছেন? আমি আপনার জন্য তো কাঁদছি। আপনি উল্টো আমায় সান্ত্বনা দিবেন তা না করে কথা শোনাচ্ছেন। এর জন্যই বলে কারো জন্য বেশি ভাবতে নেই। কথাটা একদম সত্য।
আপনি আসলেই একটা খারুস লোক। আমি খরচ? আমি কি করেছি তোমার সাথে? কি করেননি তা বলুন। কি করিনি দাঁড়াও, একটু ভেবে নেই। পেয়েছি। এখনো বিয়ে করিনি, হানিমুন করিনি, ফুটবল টিম বানানোর জন্য ট্রাই করিনি। আর চুপ করুন, লাগামহীন কথা কি করে বলেন? লজ্জা শরমের মাথা খেয়েছেন আপনি? তোমার কাছে আমার লজ্জা বেঁচে খেয়ে কটকটি খেয়ে নিয়েছি। এখন আর লজ্জা করে না, শুধু লজ্জা ভাঙতে ইচ্ছে করে। আপনার সাথে কথা বলাই বেকার। চুপ করুন। আপনাকে ডক্টর কম কথা বলতে বলেছে। একদম কথা বলবেন না, নয়তো কস্টেপ মেরে দেব মুখে। তুমি জানলে কি করে? বুঝতে হবে, মেরুর কমন সেন্স বহুত। দেখতে হবে না আমিটা কে। দেখতে হবে না? আমারই তুমিটা যে। মেহের বাবা, তোমার জন্য খাবার নিয়ে এসেছি, এখন খেয়েই ওষুধ খাবে। তাহমিনা বলতে বলতে রুমে ঢুকলো। মেরু মেহেরাবের থেকে একটু দূরে সরে আসলো। তাহমিনা একবার ছেলের দিকে চেয়ে আরেকবার মেরুর দিকে চেয়ে যেন অবাক হয়ে চেয়ে রইল। সেম মেরুরও একই অবস্থা হলো দুজন দুজনকে দেখে, চোখ বড় বড় করে চেয়ে আছে। মেহেরাব এদের চাহনি দেখে বুঝতে পারছে না এরা একে অপরের দিকে এভাবে কেন চেয়ে আছে। তাহমিনা খাবারগুলো টেবিলে রেখেই মেরুর হাত ধরে টেনে দাঁড় করিয়ে বলল, রেড ফেয়ারি, তুমি এখানে কি করে এলে? ও মাই গড, তুমি এখানে কি করছো? আমার ছেলেকে তুমি চিনো? ও সুইট আন্টি, তোমাকে দেখে আমিও অবাক হচ্ছি। আর তুমি কি বললে এটা তোমার ছেলে? আই মিন এই বুড়ো লোকটা তোমার ছেলে? মেরুর কথা শুনে তাহমিনা হাহা করে হেসে উঠল। এদিকে মেহেরাব মেরুর কথা শুনে খেপে গেল। তার মায়ের কাছে তাকেই বলছে সে বুড়ো। কোন দিক থেকে সে বুড়ো দেখতে লাগছে তাকে? কি বললে? বুড়ো? এতদিনে একটা মনের মতো কথা বললে, পরানটা যেন শীতল হয়ে গেল। সত্যি রেড ফেয়ারি, তুমি ঠিক বলেছ। আমার মতো ইয়াং বিউটিফুল লেডির এমন বুড়ো একটা ছেলে আছে, কেউ বিলিভই করে না। তাই তো কোথাও এই বুড়ো লোকটার সাথে বের হই না। আন্টি তুমি সত্যি খুব মজার কথা বলো, সো কিউট। তুমিও? তাই এখানে কি করে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মেহের বাবা, রেড ফেয়ারি এখানে কি করে আসলো? তোমরা দুজন দুজনকে চিনো আগে থেকেই? হুম। তাই কি করে চিনো তোমরা একে অপরকে? মা আমার ভার্সিটির স্টুডেন্ট ছিল, সেই সুবাদেই। আর আর এইভাবে বলার কি আছে? সোজা সাপটা বলে দিলেই পারেন আপনি আমি দুজন দুজনকে ভালোবাসি, সিম্পল। মেরু বলে থেমে তো গেল, কিন্তু তাহমিনার রিয়াকশন দেখার মতো হলো। মেহেরাবও অবাক হলো। ইকবাল মাত্রই অফিসারদের সাথে কথা শেষ করে বিদায় দিয়ে রুমের সামনে আসলো। তখনই এমন কথা শুনে সেও স্তব্ধ হয়ে দরজার সামনে দাঁড়িয়ে পড়ল। মেহেরাব জানে না এখন কি হবে, তার ড্রামা মায়ের কোনো ড্রামা শুরু হবে। দরজার সামনে ইকবালকে দেখেও মেহেরাব এবার চোখ ফিরিয়ে মেরুর দিকে চেয়ে ইশারায় কিছু বলল। মেরু সেই ইশারা ধরে পিছন ফিরে তাকিয়ে ইকবালকে দেখে ভয়ে কাঁদো কাঁদো ফেস করে মেহেরাবের দিকে অসহায়ভাবে চেয়ে থেকে বুঝালো, আমি এভাবে বলতে চাইনি, থোড়ি না বলে ফেলেছি, প্লিজ আমাকে শাস্তি দিতে যাবেন না। মেহেরাব কি ভাবছে তা বোঝা যাচ্ছে না, কিন্তু মেহেরাব মেরুর ফেস দেখে ঠিক আন্দাজ করতে পেরেছে মনে মনে খুব হেসেও যাচ্ছে। মেরুর কথাতে প্রায় তাদের তিনজনের মাঝে নীরবতা ছেয়ে গেল বেশ কিছুক্ষণ। মেরু একবার মাথা উপর দিকে করে আবার মাথা নিচের দিকে করে ফ্লোরে চেয়ে আছে। আবার এক হাতের নখ দাঁত দিয়ে কামড়াতে কামড়াতে ভাবতে লাগলো হয়তো মেহের এই মুহূর্তের জন্য তাকে পরবর্তীতে বকবে। এমনও হতে পারে তার কোনো প্রবলেম আছে তাই বাড়িতে জানায়নি। কিন্তু তার ধারণা এমন একটা ভুল কি করে হয়ে গেল, এটা ভেবেই খুব আফসোস করছে মেরু। যদি আঙ্কেল আন্টির সাথে মেহেরাবের ঝামেলা সৃষ্টি হয় তখন মেরু কি করবে, কি উত্তর দেবে মেহেরাবকে? অন্যদিকে তাহমিনা এখনো হাঁ করেই চেয়ে রয়েছে। কিছুক্ষণ আগে যে শব্দচয়ন তার কান অবধি পৌঁছেছে ওটা কি আধো বাস্তব? সে কি ঠিক শুনছে তো? এটাই ভেবে চলেছে তাহমিনা। চোখের পলক ফেলার নাম নেই, এক ধ্যানে মেরুর দিকে তাকিয়ে আছে। মেরু তাহমিনার এক বড় বড় চোখ দেখেও নিজে বড় বড় চোখ করে তাকালো। মেহরাব এদের দুজনের একে অপরের রিয়াকশন দেখে কি বলবে বুঝে উঠতে পারল না। একবার মায়ের দিকে চোখ ঘোরাচ্ছে তো আর একবার মেরুর দিকে চোখ ঘোরাচ্ছে। ঠিক তখন ইকবাল গলা খাকড়ে দিয়ে রুমে ঢুকলো। মিনা, কি হয়েছে এখানে? আর এই মেয়েটাকে আগে তো কখনো দেখিনি মনে হচ্ছে। ইকবালের কথা শুনে ওদের দুজনেরই ধ্যান ভেঙে গেল। তাহমিনা মেরু দুজনেই ইকবালের দিকে চাইল।
ইকবাল উত্তরের আশায় চেয়ে আছে। মেহেরাব এখনো চুপ। তাহমিনা মুখ খুলতে যাবে অমনি মেরু বলে উঠল, হাই আঙ্কেল, আমি মেরুন ইবনে মুনতাহা। আমি স্যারের ভার্সিটির স্টুডেন্ট। স্যারের অসুস্থতার কথা শুনে দেখতে আসলাম। মেরু হেসে হেসে কথাগুলো বলে শেষ করে মেহেরাবের দিকে চাইল। মেহেরাব ভুরু কুঁচকে আছে। ও পুরো কথা বলতে না দিয়ে পাশ থেকে তাহমিনা বলে উঠল, রাখো তোমার ও, তুমি আমার কথা শুনো। আমাদের মেহের বাবা না প্রেম করছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না আমার ছেলের চয়েস আমার সাথে মিলে যাবে। এই বলে হঠাৎ করে তাহমিনা মেরুর সামনে এসেই টাইট করে জড়িয়ে ধরল। মেরু ভরকে গিয়েছে। ততক্ষণে মেরুর মনে হচ্ছে ওর বুকের খাঁচা ভেঙে ভাগ হচ্ছে। না পারছে তাহমিনাকে নিজের থেকে সরাতে, না পারছে ধরে রাখতে। তবুও ভালো সুবাদে মেরু ভেটকি দিয়ে তাহমিনাকে জড়িয়ে ধরল। তাহমিনার যেন খুশি আর ধরে না। রেড ফেরি, তুমি আমার ঘরের বউ হবে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমার ছেলে যে আমার চয়েসকে সে নিজের সাথে জড়িয়েছে। আমার ছেলে তোমাকে ভালোবাসে। আমি তো তোমার মতো একটা ফেরিকে চেয়েছিলাম। আজ আমি ভীষণ খুশি। আমার তো ইচ্ছে করছে তোমাকে এই মুহূর্তেই তুলে নিয়ে যেতে আমাদের বাসায়। তোমাকে আজ আর ছাড়ছি না। ওই বাদরটা আমাকে কখনো তোমার কথা বলেওনি। আজ তো একটা হনুমান হয়েছে। তুমি জানো, আমার ছোট্ট মেয়েটা সারাক্ষণ তোমার গল্প করবে। তোমাকে দেখার জন্য তো অনেক দিন কান্নাকাটিও করেছে। ইস, মেয়েটাকে নিয়ে আসতে পারলাম না। তাহমিনা একের পর এক বলতেই রইল। এদিকে মেরুর পরাণ যায় যায় অবস্থা। অসহায় চোখে মেহরাবের দিকে চেয়ে কিছু একটা বলল চোখের ইশারায়। মেহরাব বুঝতে পেরে এতক্ষণ পর মুখ খুলল। মামনি, আর কতক্ষণ এভাবে জড়িয়ে রাখবে? আমার খুব খিদে পেয়েছে, খাইয়ে দাও। তাহমিনা এবার মেরুকে ছেড়ে মেরু সারা মুখে চুমু খেতে লাগলো। মেরু ভেবে পাচ্ছে না এ কোন মুসিবতে এসে আটকে গেল। সেই দিনের থেকেও আজ খুব ভয়ঙ্কর লাগছে আন্টিটাকে। মাকে গিয়ে সব বলতে হবে। এই আন্টিটার ছেলেই মেহেরাব। ইকবাল তাহমিনার পাগলামো দেখে কাছে এসে তাহমিনাকে ধরে দূরে টেনে আনলো। কি করছো কি মীরা? এই মেয়েটাকে এভাবে চুমু খাচ্ছ কেন? মেয়েটিকে দেখো কিভাবে আনইজি ফিল করছে। তো আমি কি করব? আমার তো এই ফেরিকে চাই। প্লিজ তুমি এই ফেরিকে আমাদের ঘরে আনার চেষ্টা করো। কি যাতা বলছো? তুমি কি পাগল হয়ে গেলে? আমার তো তোমাকে এই মুহূর্তে সুস্থ মস্তিষ্কের মনে হচ্ছে না। তোমার ছেলের থেকেও দেখি তুমি বেশি পাগলাম করছো। চুপ করো তুমি। আমি এত সুন্দর চাঁদের মতো টুকটুকে ফেরিকে তো মেহেরের বউ করে চেয়েছিলাম। আজ যেন স্বপ্নটা বাস্তব হলো। তাতে আমি খুশি হব না? ইস, আমার যদি দুটো পাখনা থাকতো। স্টপ মিনা, বাচ্চাদের মতো কথা বলো না। তুমি ভুলে যাচ্ছ তুমি এখন এক মুরব্বী। ইউ জাস্ট স্টপ। হ্যাঁ, আমাকে বলে চুপ। তুমি মুখে কস্টেপ মেরে বসে থাকো। তুমি বুইড়া বেটা হইতে পারো, আমি না। আর হতে পারো কি, তুমি তো বুইড়া বেটাই। আমার সাথে তোমাকে দেখলে সবাই শুধু হা করে চেয়ে থাকে। কারণ কি জানো? কারণ সবাই ভাবে আমি তোমার নাতির মতো, তুমি আমার নানার মতো হবা। হ্যাঁ। তাহমিনার কথা শুনে মেরু ফিক করে হেসে উঠল। এতে যেন ইকবাল একটু লজ্জিত হলো। মেহেরাব চোখ গরম দিতেই মেরু ঠোঁটে আঙুল চোপে ধরল। আমি তোমার নানা, তুমি আমার নাতি? ছি, কি সব বকছো? 45টা বছর তোমার সাথে সংসার করছি, আর আজকে এত দূর এসে এই কথা বলছো? ঠিক আছে, আমিও দেখব এরপর লোকে তোমার দিকে তাকিয়ে থাকে না আমার দিকে। কি করবে শুনি? এই মডার্ন যুগের ইয়ং বয় হব। পিছন জন্মে হতে পারোনি আর এই জন্মে ট্রাই করবে? হ্যাঁ। কে বলেছে তোমায়? তুমি জানো ইয়াং সময় আমার পিছনে কটা মেয়ে লাইন ধরে থাকতো, কতটা প্রপোজ আসতো, কটা লাভ লেটার পেতাম। ইকবাল আর কিছু বলতে যাবে তার মধ্যেই তাহমিনার দিকে চোখ পড়তেই থেমে গেল। তাহমিনা রাগে লুক নিয়ে চেয়ে আছে। ইকবাল একটা ঢোকিল নিল। সে জানে না কি থেকে কি বলে ফেলেছে। আজ মনে হয় কপালে দুঃখ আছে। আর কি থেমে গেলে কেন? বলে ফেলো। সবাই তোমার লাইন ধরতো, তুমি কার লাইন ধরেছো? বলো বলো শুনি। ইকবাল মহা বিপদে পড়ে এবার ভয়ে চুপসে গেল। মেহেরাব মেরুর দিকে চেয়ে এবার আমতা আমতা করে ফিসফিসিয়ে বলল, মিনা, এখানে ছেলেমেয়েরা আছে, আমরা পরে এসব। চুপ করো, তোমাকে পরে দেখে নিব। বাসায় চলো, আজ তোমার হচ্ছে। এতক্ষণ ধরে মেহেরাব মেরু তাদের দুজনের ঝগড়া দেখে যাচ্ছিল। মেরু আর পারল না হাসি চেপে রাখতে। লাস্ট অব্দি উচ্চস্বরে হেসেই উঠল। ইকবাল তাহমিনা দুজনেই মেরুর দিকে চোখ রেখে কপাল কুঁচকে ফেলে।
তাহমিনা মুগ্ধ হয়ে মেরুর টোল পড়া হাসি দেখছে আর মনে মনে মাশাআল্লাহ বলে যাচ্ছে। এদিকে মেহরাবও মুচকি হাসছে। আঙ্কেল আন্টি তোমরা দেখছি আমাদের থেকেও বাচ্চা, এর জন্যই বলি তোমরা এই বুড়ো ছেলেটা এমন কেন। আজ বুঝলাম সত্যি তোমরা খুব ফানি। এই শোনো, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, আমার বান্ধবী তাহরিনা। মনে আছে ওর কথা তোমার? ওর ওই মেয়ে মেরু। কয় মাস আগে দেখা হয়েছিল শপিং মলে। আমি বিশ্বাস করতে পারছিলাম না, সেই ছোট্ট মেরু কত মিষ্টি হয়ে গিয়েছে। আমার আর তাহরিনার ইচ্ছে ছিল ওদের দুজনের একে অপরের সাথে বিয়ে দিতে। আল্লাহ কবুল করেছে। কত খুঁজেছিলাম, সত্যি আল্লাহ যার ভাগ্যে যা রাখে সে থাকেই। আমাদের দোয়া কবুল করেছেন। এভাবে টুকিটাকি অনেক কথা বলার পর তাহমিনা আর ইকবাল চলে যায় কিছুক্ষণের জন্য, আবার আসবে বলে। মেরু মেহরাবের পাশে বসে আছে। মেরুন, হুম। আমার মা এমনই, তুমি কিছু মনে করো না। আসলে মার যখন সবচেয়ে পছন্দের জিনিসটা তার কাছে চলে আসে বা সে পেয়ে যায়, তখন তার মাথায় বুদ্ধি আসে না কি করে বসে। এতই আনন্দিত হয় যে অপর মানুষটি কেমন তার এটা মনে থাকে না। দেখলে না তখন তোমায় কিভাবে জড়িয়ে ধরে বুকে টেনে নিল, আবার সারা মুখে চুমু খেলো। আমি জানি তুমি বিরক্ত হওনি, কিন্তু এমন পরিস্থিতিতে কখনো পড়নি, তাই এমন কমফোর্ট ছিলে না। আমি মার হয়ে সরি বলছি। এমা ছিছি, এসব কি বলছেন? আমি মোটেও আন্টির বিহেভিয়ারে কিছু মনে করিনি, উল্টো ভীষণ ভালো লেগেছে। ইস, একদম আন্টিটা আমার মতো হয়েছে। ভালোই হবে, আমি আর আন্টি মিলে আপনাদের ঘাড় মটকাবো। সত্যি বলছো? তা নয়তো কি, আমার ইচ্ছেই ছিল এমন শাশুমা পাওয়ার। ইস কি কিউট ইয়াং শাশুড়ি আম্মু আমার, কারণ নজর না লাগে। এখন বলো, তুমি যে রয়ে গিয়েছো, শাশুড়ি আম্মু কি জানে? হুম, বলে আসিনি। জানিয়ে দাও, নয়তো খুব টেনশন করবে। ঠিক আছে। তারপর তাহরিনাকে জানিয়ে মেরু মেহরাবের পাশে বসে এসে ওষুধ খাওয়াতে লাগলো। মেহরাব ক্লান্ত থাকার জন্য আর কথা না বাড়িয়ে মেরুর হাত আঁকড়ে ধরেই ঘুমিয়ে পড়ল। এদিকে মেরু এক পলকে মেহরাবকে দেখে যাচ্ছে আর বসে বসে কিছু একটা ভেবে চলেছে। মেরুর মেহরাবের পাশে বসে থাকতে থাকতে একসময় চোখ লেগে আসে, তাই মেহরাবের মাথার উপর মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়ে। সময়টা দুপুর গড়িয়ে। অন্যদিকে রাত্রি তার বন্ধু বান্ধবের সাথে ট্যুরে গিয়েছিল। মেহরাবের দুর্ঘটনার কথা শুনে সেখান থেকে সোজা হসপিটালে চলে আসে। এসে মেহরাবের কেবিন নাম্বার জেনে সেখানেই দৌড়ে চলে যায়। বেবি বেবি তোমার কি হয়েছে? বেবি আমি চলে এসেছি। বেবি বলেই রাত্রি রুমে ঢুকে হতভম্ব হয়ে গেল। এদিকে রাত্রির বাঁশকণ্ঠ পেয়ে মেরুর ঘুম ভেঙে যায়। মেহরাব একটু গভীর ঘুমে আছে তাই শুনতে পায়নি। মেরু লাফ দিয়ে উঠে বসে আশপাশ চেয়ে দেখে নিল। হঠাৎ সামনে রাত্রিকে দেখে চমকে দাঁড়িয়ে পড়ে। ভেবেছিল হয়তো স্বপ্ন দেখছে এই ডাইনি বুড়িকে, তাই চোখ দুটো ভালো করে ডলে আবার চাইল। না, ঠিক দেখছে স্বয়ং সামনে রাত্রি শাকচুন্নিটাই দাঁড়িয়ে আছে। রাত্রির মুখে রাখের ছাপ স্পষ্ট, কিন্তু মেরু সেদিকে পাত্তা দিল না। রাত্রি মেরুকে মেহরাবের সাথে দেখেই রেগে ফায়ার হয়ে গিয়েছে। এই মুহূর্তে মেরুকে এখানে আশা করেনি, তার ওপর মেহরাবের মাথার সাথে মাথা রেখে ঘুমোচ্ছিল। মেরুর সাহস দেখে অবাক হচ্ছে রাত্রি। এদিকে মেরু মুখ হাত দিয়ে হাই তুলছে, ঠিক তখনই রাত্রি প্রশ্ন করে বসে, হাউ ডিয়ার ইউ ব্লাডি গার্ল! তোর সাহস দেখে অবাক হচ্ছি, তুই এখানেও আমার বেবির কাছে এসেছিস? তুই এখানে কি করছিস? কেন এসেছিস আমার বেবির কাছে? মেরু কোনো উত্তর দিচ্ছে না, শুধু হাই তুলে যাচ্ছে। মেরুর উত্তর না পেয়ে রাত্রি এবার মেরুর এক হাত ধরে টেনে ঝাঁকিয়ে বলল, আমি কিছু জিজ্ঞেস করেছি, তোর কানে যায় না? তুই কি করছিস এখানে? মেরু এবার বিরক্ত হলো, কপাল কুঁচকে নিয়ে রাত্রির হাত এক হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে আবার মেহরাবের পাশে গিয়ে বসে উত্তর দিল, এই সহজ জিনিসটাই জানেন না দেখছি। বারবার এক প্রশ্ন জিজ্ঞেস করে যাচ্ছ, এখানে আমি কি করছি। আচ্ছা, মানুষ হসপিটালে কি করে? নিশ্চয়ই ঘুরতে আসে না, বুঝতে পেরেছো? ইউ জাস্ট শাট আপ। এত কিছু বলতে বলিনি, আমি জানতে চেয়েছি তুই এখানে কি করছিস। দেখতেই পাচ্ছ কি করছি, তাই উত্তর দিবার ইচ্ছে করছে না। নিজ চোখে দেখে না। আমার বেবির কাছ থেকে সরে বস। রাত্রি মেরুকে টেনে দাঁড় করিয়ে নিজে বসতে যাবে, মেরু উল্টে রাত্রিকে সরিয়ে দিল। মেহের আশেপাশে থাকার অধিকারটা আমার, তো এখানে আমি বসবো।
তুমি না। যদি এতই ইচ্ছে করে বসতে, ওখানে টুল আছে, বসে পড়ো। ইউ, তুই জানিস তোর থেকে অধিকারটা বেশি আমার, কারণ আমি বেবির কাজিন। বেবির সাথে আমার বিয়ে হবে, বেবির অধিকারটা আমারই হবে, তোর নয়। তাই নিজের স্বপ্ন দেখা বন্ধ কর। তোমার কথা শুনে আমার হাসি পেল। আমি স্বপ্ন দেখা বন্ধ করব? আমার থেকে তো দেখছি জেগে জেগে তুমি বেশি স্বপ্ন দেখছো। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের জবাব দিবে? সেই কখন থেকে দেখছি, আসার পর থেকে মেহেরকে বেবি বেবি করেই মাথা খেয়ে নিচ্ছ আমার। তো তুমি মেহেরের কোন জন্মের জননী গো? আই মিন, মেহেরকে দেখে তো মনে হচ্ছে না বেবি। আর আমার মতে বেবি মানে বাচ্চা, তার মানে তুমি মেহেরের। বলেই মেরু ঠোঁট টিপে হাসল। রাত্রি মেরুর কথা শুনে আরও ক্রোধান্বিত হলো। ক্রোধে গর্জে মেরুকে ধমকে উঠল। স্টপ ইউর ননসেন্স ওয়ার্ড। আর একটা কথা বললে তোর খবর আছে। এই বেবি সেই বেবি নয়, এটা হচ্ছে ভালোবাসার ডাক। ওটা তোর মতো থার্ড ক্লাস মেয়েরা বুঝবে না, যত সব ফালতু মেয়ে। সত্য জানতে চাইলেও আজকাল দোষ দেখছি। আমার আবার এমন ভালোবাসার দরকার নেই যে ভালোবাসার মানুষ ভেবে বসবে পুত্র জননী। মেরু আর চোখে শুধু রাত্রিকে দেখছে। একদম উচিত শিক্ষা জব তো ভালোই করা গেছে। মেরু উপর দিয়ে না হাসতে পারলেও ভিতর দিয়ে হাসতে হাসতে মরে যাচ্ছে, কারণ রাত্রির রিয়াকশন সেই পারছে না মেরুকে কাঁচা চিবিয়ে খেতে। রাত্রি আর কথা না বলে মেহরাবের পাশে গিয়ে দাঁড়ালো। এবার আর মেরু মানা করলো না। বেবি, মাই বেবি, তুমি ঠিক আছো তো? দেখো, আমি রাত্রি এসেছি। তোমার এমন অবস্থা কি করে হলো বেবি? তোমার যদি কিছু হয়ে যেত তাহলে এই রাত্রি কি হতো? বেবি কথা বলো, চোখ খোলো। মেরু রাত্রির কথা শুনে দুই ভুরু জোড়া কুঁচকে নিল। সাথে একটু বিরক্ত হলো। ন্যাকামোর একটা সীমা আছে। এ দেখছি ন্যাকামোর ফ্যাক্টরি নিয়ে এসেছে সাথে করে। রাত্রির কথা শুনে মেহরাব এবার চোখ মেলে তাকালো। রাত্রি দাঁড়িয়ে ন্যাকামো কান্না কাঁদছে। মেহরাব কিছু বলল না। পাশ থেকে মেরুই বলে উঠল, এমন অবস্থার জন্য আপনার ভাই অপরাধী। রাত্রি মেরুর দিকে চাইল। ইউ জাস্ট শাট আপ। কি ফালতু কথা বলছো? আমার ভাইয়া কেন বেবিকে মারতে যাবে? আমার ভাইয়া এমনটা কখনো করতে পারে না। ইউ মিথ্যে কথা বলে আমার ভাইকে কেন ফাঁসাচ্ছ? বিশ্বাস না হলে এগিয়ে জিজ্ঞেস করতে পারো, আর উত্তরটাও পেয়ে যেতে পারো। আমি বিশ্বাস করি না। আর যদি মিথ্যে হয় তাহলে তোমার কি অবস্থা করি দেখে নিও। কি হচ্ছে কি? তোমরা আবারও লেগে পড়েছ? রাত্রি, কখন এসেছিস? বেবি, তুমি আগে বলো ঠিক আছো তো? তোমার বেশি লাগেনি তো? আমি ঠিক আছি। তুই না ট্যুরে গিয়েছিলি ফ্রেন্ডের সাথে? আমি তোমার কথা শুনেই ছুটে চলে এসেছি। আমি বিশ্বাস করতে পারছি না বেবি, তোমার যদি কিছু হয়ে যেত। ইস, কতটা আঘাত পেয়েছো। প্রবলেম নেই, আমি তোমার সেবা যত্ন করব। তুমি দেখবে খুব তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। মেহরাব একবার মেরুর দিকে চাইল। মেরুর নাক মুখ ফুলে আছে, তার মানে রাগে জিদ্দে ফুলছে। মেহরাব বুঝতে পেরে রাত্রিকে বলল, এসব কিছু তোর করতে হবে না। একটা কাজ কর, তুই এসেছিস, ভালো করেছিস, দেখা হয়েছে। এখন বাসায় গিয়ে ফ্রেশ হয়ে খেয়ে দে, রেস্ট নে। রাত্রি একবার মেরুর দিকে চেয়ে বলল, আমি যাব না, তোমার সাথেই থাকবো এখানে। তোমার সাথেই বাসায় যাব। রাত্রি কি বকবক করে যাচ্ছিস? যা, বাসায় যা, এখানে থাকতে হবে না। আর হ্যাঁ, মাকে পাঠিয়ে দিস তাড়াতাড়ি। কিন্তু কোনো কিন্তু নয়, যেটা বলেছি ওটাই। এখানে থাকতে হবে না, এখনই বাসায় যাবি। অতপর রাত্রি থাকতে চেয়েও পারল না। মেহরাব ধমকে পাঠিয়ে দিয়েছে। যাওয়ার আগে মেরুর দিকে রাগে লুক দিয়ে গিয়েছে। মেরু মুখ ভিঞ্চি কেটে দিয়ে মুখ ঘুরিয়ে নিল। তখন হসপিটালে ছেলে মেয়ের সামনে কিছু বলতে পারিনি। এখন সত্যি করে বলো, তুমি কার পিছন পিছন করেছিলে? মিনা, তুমি এখনো টিনেজারের মতো সেই কোথা ধরে বসে আছো? আরে বাবা, ওটা প্রায় কত যুগ আগের কথা বলো তো। এর মাঝে আমাদের 45টা বছর কেটে গিয়েছে। ওসব টেনে খামোকা কেন পেঁচাচ্ছ? ও, এখন অমনি আমি পেঁচিয়ে নিচ্ছি। যখন বলেছিলে তখন কিছু মনে ছিল না? আহ মিনা, এদিকে আসো আমার লক্ষ্মী বউ। তুমি তো জানো আমি তুমি কতটা ভালোবাসি। আমি হয়তো একটু গম্ভীর থাকি, বাট
তোমাকে ভালোবাসে কখনো কমতে দেখেছো? সে আগের মতো করেই রোজ ভালোবেসে যাচ্ছি, একটু কমেনি। যত দিন সময় যাচ্ছে ততই আমাদের ভালোবাসা বেড়ে চলছে। আমি আজও আগের মতো করেই তোমায় খুব ভালোবাসি। ইকবাল আবেগ নিয়ে তাহমিনাকে কাছে টেনে কথাগুলো বলল। তাহমিনা স্বামীর নরম কণ্ঠে আবেগ মাখা কথার সংস্পর্শে রাগ গলে পানি হয়ে গেল। তাহমিনা লজ্জা পেয়ে ইকবালকে বলল, হয়েছে হয়েছে, এই বুড়ো বয়সে আর ভীমরতিকে টেনে এনো না। ছেলে মেয়ে বড় হয়েছে, কদিন পর ঘরে বউ আসবে, আর উনি আসছে আবেগী কথা বলতে। লজ্জা শরমের মাথা খেয়েছো দেখছি। তুমি আনরোমান্টিকই রয়ে গেলে মিনা। যত রোমান্স তো আমি নিজে ঠেলে ঠুলে তোমাকে নিয়ে করে এসেছি। তুমি জানো, বুড়ো বয়সের প্রেম আরো বেশি মধুর হয়। ভালোবাসায় কখনো বয়স লাগে না। তুমি বুড়ো হবে, কিন্তু তোমার ভেতরে আত্মা কখনো বুড়ো হবে না। তার যৌবন সেই কুচি থেকে যাবে। মৃত্যুর আগ অব্দি ফুটন্ত পদ্ম কলির মতোই ভালোবাসা সতেজ থাকে, বুঝলে মিনা? মাঝে মাঝে সত্যিই তোমাকে দেখে বুঝে উঠতে পারি না আমি। ছেলে বড় হয়েছে, এখন ছেলেটার বুঝো বুড়ো বয়সে প্রেম প্রেম করলে পরে দেখবে ছেলে মেয়েদের কাছে মান সম্মান হারিয়ে লজ্জার সম্মুখীন হতে হবে। আচ্ছা বাবা, এখন বলো কি বলবে? আজ রেড ফেয়ারিকে দেখলে না? ওকে তোমার কেমন লেগেছে? আরে মিষ্টি মেয়ে, খুব সুন্দর, তোমার মতোই চঞ্চল মেয়েটি। আমি ভাবছি কি জানো, রেড ফেয়ারি আর মেহের দুজন দুজনকে ভালোবাসে। তাই চাচ্ছিলাম কি তাহরিনার সাথে কথা বলবো ওদের বিয়ের ব্যাপারে। আমি চাই খুব দ্রুত এই বাড়ির বউ করে আনতে। তুমি কি বলো? তা ঠিক আছে, কিন্তু তুমি কি ভুলে যাচ্ছ রাত্রি মেহেরাবকে ভালোবাসে? আর আমি চেয়েছি রাত্রিকে এবারের বউ করে আনতে। চুপ করো তো তুমি। আমি চাই না রাত্রি আমার ছেলের জীবনে আসুক। আমার ছেলে কখনো সুখী হবে না। আমার ঘরে লক্ষ্মী চাই। রাত্রি ভালো, আমি বলছি না খারাপ, কিন্তু এই বাড়ির বউ হওয়ার জন্য উপযুক্ত নয়। তুমি কি ভুলে যাচ্ছ তোমার ভাই এই সম্পত্তি ভোগ করতে যাচ্ছে? মিনা, তুমি যেমনটা ভাবছো ঠিক ওভাবে নাও হতে পারে। হাসান হয়তো আগের মতো নেই, পাল্টে গিয়েছে। আচ্ছা, তোমার যেটা ভালো মনে হয় আমি ওটাতেই রাজি। তাহমিনা খুশি হয়ে গেল। তাহলে মেহের বাবা সুস্থ হতে হতে আমরা সব কিছু বিয়ের বন্দোবস্ত করে ফেলি। কালই যাব, তার আগে তাহরিনাকে ফোন দিয়ে জানিয়ে দিচ্ছি। সেই করো। তুমি হসপিটালে কখন যাবে? এই ধরো কিছুক্ষণ পর। রেড ফেয়ারিকে রেখে এসেছি, তাই একটু লেট করেই যাই। ঠিক আছে। ইকবাল কাজে চলে গেল। তাহমিনা রান্নাঘরে চলে গেল। রাত্রি হনহন করে তেজ নিয়ে বাড়ির ভেতর ঢুকলো। ওর রাগে সারা শরীর শিরশির করে উঠছে। এটাই ভেবে যাচ্ছে মেরু তার থেকে তার বেবিকে কেড়ে নিচ্ছে। এটা যেন রাত্রির কিছুতেই সহ্য হচ্ছে না। রাত্রি পারছে না সবকিছু ভেঙে ফেলতে। শত চেষ্টা করেও মেহরাবের কাছে সে থাকতে পারল না। আবার আসার সময় মেরু তাকেই মুখ ভেঙচি দিয়েছে। ইচ্ছে তো করছিল মুখ ভেঙে দিতে। শুধু মেহরাবের জন্য নিজের রাগকে দমিয়ে রেখেছিল রাত্রি। রাত্রি নিজের মনে বকবক করতে করতেই তাহমিনার সামনে পড়ল। তাহমিনা রাত্রিকে দেখতে পেয়ে জিজ্ঞেস করলো, হ্যাঁ রে রাত্রি, তুই এই সময় কখন আসলি? এত তাড়াতাড়ি তোর ট্যুর শেষ হয়ে গেল? ও বড় আম্মু, আমি বেবির জন্যই চলে এসেছি। তোমার সাথে পরে কথা বলবো। মন মেজাজ বিগড়ে আছে। আগে বলো, ভাইয়া কি বাসাতেই আছে? ওর রুমেই আছে, হয়তো ঘুমাচ্ছে। কি হয়েছে আমাকে বল, কেউ কিছু বলেছে? এমনি, আমি পরে কথা বলবো তোমার সাথে। মেহেরা বাবার সাথে দেখা করে এসেছিস? বড় আম্মু, তুমি ওই ব্লাডি মেয়েকে দেখেছো? আমার বেবির কাছে কেন আসতে দিলে? ওকে ফিরিয়ে কেন দিলে না? কার কথা বলছিস তুই? ওই মেয়েটা মেরু নাম। ও আচ্ছা, রেড ফেয়ারের কথা বলছিস? ও তো ভারী মিষ্টি মেয়ে। কি হয়েছে, এভাবে রেগে আছিস কেন? ও কি তোকে কিছু বলেছে? এই মেয়েই সেই মেয়ে আমাকে চড় মেরেছিল। ওকে দেখলে আমার সহ্য হয় না। আমি ওকে ছাড়বো না। এর প্রতিশোধ আমি নিব। আগে ভাইয়ার সাথে কথা বলে আসি। সে কি, ওই তোকে মেরেছে? মেয়েটিকে দেখে তো মনে হয় না অকারণে কাউকে আঘাত করবে। তুই ভুল করেছিস, তাই হয়তো। তুমি ওর টান টানছো? আর টানবই না বা কেন? তুমি তো আমাকে দেখতেই পারো না। রাত্রি এসব কি বলছিস? তুই এইবারের মেয়ে, তোকে কেন দেখতে পারবে না? কি সব বলে যাচ্ছিস, মাথা খারাপ হয়েছে তোর? যেটা সত্যি সেটাই বলছি। তুমি আর শিখা চাও না আমি এই বাড়ির বউ হই। আমাকে উপর দিয়েই শুধু ভালোবেসে দেখাচ্ছ। আমি সব বুঝি।
তোমার সাথে এখন আমি কথা বলবো না, পারলে খাবারটা পাঠিয়ে দিও। রাত্রি রেগে চলে আসলো, তাহমিনাকে কথা বলার সুযোগ দিল না। তাহমিনা মনে মনে ভাবছে, ভুল তো কিছু বলিসনি, ঠিকই বলেছিস। যাও, এতদিন পর মাথায় তোর ঘিলু আসলো। হ্যাঁ, তাতে আমার স্বামীর কি? আমি তো রেড ফেয়ারিকে এ বাড়িতে বউ করে নিয়ে আসবো। যাই, গিয়ে কাজটা শেষ করে আবার যেতে হবে। তাহমিনা হাতের কাজ শেষ করতে চলে গেল। ওখানে এভাবে সং হয়ে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসে বসো। মেরু কোনো কথা বলছে না, চুপ করে এখনো দাঁড়িয়ে আছে। মেরুর হাবভাব দেখে মেহরাব কিছু বুঝতে পারছে না। রাত্রি যাবার পর থেকেই এভাবে মূর্তির মতো স্ট্যাচু হয়ে আছে, না কিছু বলছে না মেহরাবের কথায় সাড়া দিচ্ছে। মেহরাব ভুরু কুচকে আবার জিজ্ঞেস করলো, মেরুন, আমি তোমাকে কিছু বলছি, তুই শুনতে পাওনি? এদিকে আসো। আমার কিন্তু এখন রাগ উঠে যাচ্ছে। তুমি জানো আমি অসুস্থ, আমার মাথায় প্রেশার পড়ছে। তুমি কি চাও আমি উত্তেজিত হই? এতক্ষণ পর মেরু মুখ খুলল। তা আমি কি বলছি? আপনি কথা বলুন, আপনি রাগ দেখান। আমি চুপ করে আছি, আপনার ভালো লাগছে না? একদম কথা বলবেন না বলে দিলাম। বাপ্পা, এতটা রাগ হঠাৎ করে? কি হয়েছে? আমার তো যথেষ্ট মনে আছে, আমি তো কিছু করিনি যে তুমি ভূতবের মতো মুখ ফুলে রেখেছো। বেশ করেছি, লাগলে পটকা মাছের মতো আজীবন ফুলে থাকবো, পেঁচার মতো ফুলে থাকবো, লুচির মতো ফুলবো। আপনার কোনো সমস্যা? বলেছি না কথা বলবেন না আমার সাথে। মেরু রাগ নিয়ে মেহরাবকে এসব বলছে। মেহরাব মুচকি হাসলো। সে ভালো করেই এবার বুঝতে পেরেছে তখনকার জন্য ম্যাডাম টমেটোর মতো গাল করে রেখেছে। এই মুহূর্তে আরও রাগালে মন্দ হয় না, যেই ভাবা সেই কাজ। মেরুকে আরও রাগাতে মেহরাব বলে উঠল, আমার মনে হচ্ছে বাসায় গিয়ে রাত্রির হাতের সেবাই নিতে হবে। কেউ তো আর আমার সেবা করবে না। সে তো বলে দিছে তার সাথে কথা বলতে না। থাক, কি আর করে, রাত্রিকে বলবো। আমার সে আর কিছু বলার আগেই মেরু এসে মেহরাবের ব্যথা হাত চেপে ধরে দিয়ে বলল। মেহরাব সে বাদ দিয়ে এবার শুরু করে দিল। খুব শখ হচ্ছে ওই ডাইনির হাতে সেবা খাওয়ার, তাই না? খুব শখ, একদম শখ মিটিয়ে দেব। আমি মামুনিকে বলে রাখবো আপনার ঘরের সামনে যেন পাহারাদার রাখা হয়। ওই চুন্নিকে দিয়ে আমার একটুও বিশ্বাস হয় না, কখন যেন সত্যি সত্যি আপনার সেবা করতে কাছে চলে আসে। আর আপনি তো এক নাম্বার লুচু, মেয়েদের ছোঁয়া পেলেই সুসুর করে দৌড় দিবেন। আমি মনে হয় বুঝি না। মেরুন, আগে তো আমার হাতটা ছাড়ো। আর কতক্ষণ এভাবে ধরে ব্যথা দিবে? আউচ! মেরু হাত ছেড়ে সোজা হয়ে বসলো। মেহরাব মেরুর হাত ধরে নিজের কাছে টেনে আনলো। মেরু ছোটার চেষ্টা করলো, কিন্তু মেহরাব সে ছাড়ছে না। আমি লুচু? আমি মেয়েদের কাছে সুরসুর করে চলে যাই? লাইক সিরিয়াসলি? আমাকে তুমি এতদিনে এই চিনেছ? সে যাই বলো, আমার কিন্তু তোমার কাছে আসতে বেশ লাগে। তোমার নরম তুলোর মতো হাত, স্ট্রবেরির মতো ঠোঁট, টমেটোর মতো গাল, হরিণীর মতো ডাগর ডাগর চোখ, সব কিছুই যেন স্পর্শ করলে আমার ভিতরটায় শিরশির করে ঠান্ডা স্রোত বয়ে যায়। ইচ্ছে করে এই ঠোঁটে অনন্তকাল ডুবে থাকি, ওই গহীন আঁখিতে জনম জনম চেয়ে জীবন পার করি। এই গালগুলোকে টমেটোর মতো খেয়ে ফেলি। এত সুন্দর কেন হলে তুমি? তোমাকে দেখার পর থেকে যেন আমি অন্য নারীর দিকে ফিরে তাকাতে সাহস পাই না। মন বলে তোর হৃদয়েতেই যার বসবাস, তার দিকে জনমভর চেয়ে থাক। অন্য নারীদের দিকে তাকালে তোর চোখ তোর লগে থাকবে না, হয়তো সে সূচ দিয়ে উঠিয়ে গরম জলে ধুয়ে দিবে। তাই আমার নীলাভ আঁখি কাউকে পরখ করে না। মেরুন, আমি তার নেশায় নেশাক্ত হয়ে গেছি। অন্য নারীদের স্পর্শ এই মেহরাবের প্রয়োজন নেই। শুধু একজনের নরম হাতের ছোঁয়া পেলেই জীবন সার্থক, বুঝলে আমার ভূত নিরানি? মেরু কথা বলছে না ঠিকই, কিন্তু থরথর করে কাঁপছে। কারণ এতটাই মেহরাব মেরুর ঘাড়ে থুতনি ঠেকিয়ে এসব কথাগুলো বলে গিয়েছে, যার জন্য মেরু শরীরে কারেন্টের মতো শক্ত খেয়ে যাচ্ছে। মেরু কাঁপা কাঁপা গলায় শুধু কোনো রকমে বলল, মেহের, আমার কেমন করে? মেহরাবও মুচকি হেসে কানে ফিসফিস করে বলল, তোমার কেমন কেমন করে? মেরু লজ্জাবতী গাছের মতো এবার সত্যি চুপসে গিয়েছে। কিভাবে বুঝবে এই অনুভূতি? এই অনুভূতি বোঝানোর সাধ্য তার নেই। কেমন মাদকতা মেশানো ভয় হয় খুব এই মাদকতায় ডুবে যেতে। মেরুর ভাবনার মাঝে মেহরাব মেরুকে ঘুরিয়ে নিজের দিকে ফিরিয়ে নেয়। মেরুর চোখ বন্ধ, ঠোঁট দুটি অনবরত সাগরের ঢেউর মতো কেঁপে চলেছে। মেহরাবের নেশা ধরে গেল, তাই আলতো করে মেরুর ঘাড়ে হাত ডুবিয়ে
ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। মেরুর হৃৎপিণ্ড খুব দ্রুত ছুটে চলেছে। আজ যেন আবারও খুব ইচ্ছে করছে মেহেরাবের সাথে সায় দিতে। তাই মেরু আর বাধা দিল না, নিজেও মেহেরাবের সাথে তালে তাল মেলালো। আজ কেউ চুপ নেই, দুজনের মাঝে চলছে অফুরন্ত ভালোবাসা, আকাঙ্ক্ষা, ইচ্ছে, আর আছে কিছু নতুন নতুন অনুভূতি। ভাইয়া ভাইয়া, তোর সাথে আমার কথা আছে, ঘুম থেকে ওঠ। রাত্রি আমার ঘুমের ডিস্টার্ব করবি না, আমাকে ঘুমোতে দে। এখন এখান থেকে যা তো। আগে আমার কথা শুনবি, তারপর যা ইচ্ছে তাই করিস। রাত্রি হিমেলকে জোর করে শোয়া থেকে উঠিয়ে দিল। হিমেল রাগ নিয়ে রাত্রির দিকে চাইল। চোখ গরম পরে দিবি, আগে বলো বেবিকে মারার চেষ্টা কেন করেছো? ওর গাড়ির ব্রেক ফেল কেন করিয়েছো? উত্তর দাও। হিমেল গা ছাড়া ভাব নিয়ে বলল, তোকে কে বলেছে এসব আমি করেছি? আমি কেন মেহরাবকে মারতে যাব? মিথ্যে বলো না, সত্যি করে বলো ওর অ্যাক্সিডেন্ট তুমিই করিয়েছো, তাই না? আমি কিভাবে বলবো? আমাকে কেন বলছিস? শুনে রাখো, আজ যা করেছো ফার্দার সামনে যদি কখনো আমার বেবিকে ভুলেও মারার চেষ্টা করেছো, তাহলে আমি ভুলে যাব তুমি আমার ভাই। তখন তোমার সাথে আমার খুব বড় লড়াই হবে, বুঝে নিও। ভুলে যাস না আমি কে। আর কি বললি? মেহরাবকে মারার চেষ্টা? হুম করেছি আমি। ওর অ্যাক্সিডেন্ট পারলে আরও করব, ওকে ধ্বংস করে আমি নিস্তার নেব। তুই কি করবি রে? তোকে তো 16 আনা দিয়েও পাত্তা দেয় না, আর ওর জন্য আমার সাথে লড়তে এসেছিস? আমি তোর বড় ভাই, আমার সাথে কথা বলতে আসলে বুঝে শুনে কথা বলবি। এখন এখান থেকে যা, নয়তো আরও কয়টা চড় তোর গালে পড়বে। ভালো করলে না আমার গায়ে হাত তুলে। আমিও তোমার বোন, রক্ত যেমন তোমার গরম ঠিক তেমন আমারও গরম। আমার মেহেরাবের গায়ে আর একটি টোকা দিয়ে দেখো, আমি ধ্বংস করে দিব সব। মনে রেখো, গটের। রাত্রি হনহন করে রুম ত্যাগ করলো। এদিকে হিমেল রাগে জেদে দেওয়ালে ঘুষি দিল। ছোট্ট বোন খুব আদরের, এই বোনকে আজ ওই হারামির জন্য চড় মারতে হয়েছে। ওকে ছাড়বো না। আমার বোনের মাথাটা একদম খেয়ে নিয়েছে। আমার বোনের সাথে শত্রু খেলায় নামিয়েছিস, তোকে আমি দেখে নেব। তোর থেকে তোর ভালোবাসাকে কেড়ে নেব, যেভাবে আমার বোনকে আমার থেকে কেড়ে নিয়েছিস। আমি হিমেলকে কখনো হারিনি, আর সামনেও হারবো না। তোর জীবন নরক করে ছাড়বো।